জানলে আপনিও ভালো করে জানেন বাবা। তুমি আমার একমাত্র ছেলে, তাই আমি যা কিছু করছি সবই তো তোমার জন্য। তাই সে আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাবো কেন? আমিও তো সে কথা জানতে চাই বাবা। বর্তমানে আমাদের যে ধন সম্পদ রয়েছে তাতে আগামী 3 পুরুষ বসে খেলো তা ঘোরাবে না। তাহলে গরিব মানুষদের ঠকিয়ে তাদের দীর্ঘশ্বাস, চোখের জল আর তাদের বুক ফাটা অভিশাপ আমরা মাথায় নেব কেন বাবা? তুমি আমার ভুল বুঝছো জন্ম, তাই তোমার জন্মদাতা বাবাকে মিথ্যাবাদী বলে মনে হচ্ছে। বড় বাবু, জোগান না দিয়ে শুধু খরচ করে গেলে এক সময় রাজার ভান্ডার শূন্য হয়ে যায়। তাই কলকারখানা শিল্প স্থাপন তো করতে হবে। শুধু রোজগার নয় জয়ন্ত, হাজার হাজার শ্রমিকের সংসার চলে। তুমি কি চাও সেই কারখানাগুলো বন্ধ করে ওই শ্রমিকের আমি শুকিয়ে শুকিয়ে মারি? আমি তারপর সে কথা বলছি না বাবা, কিন্তু বর্তমানে যে কাজকর্মগুলো হচ্ছে তুমি নিজেই জানো। দেখো না বাবা, এই যে জ্যোতিষ ট্রেনের উদ্বোধনী সঙ্গীত, এটা শুধু আমার ব্যবসা নয় জয়ন্ত, এটা সমাজ সেবা। বড় বাবু, আমি তো আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেছি, কখনো ইতিহাস পাবো তো কখনো মাথা। তাহলে আজ ওরা এই কারবারের মতো না করার ইচ্ছে হলো কেন? অনল বাবু, মানুষ যখন নিজের বিবেকের কাছে নিজে পরাজিত হয়, হারিয়ে গেলে অন্যায়, অবিচার, প্রতিবাদের ভাষা, তখন সে যে কোনো ভেদ ধরে নিজের কাছে সে নিজেকে লুকোতে যায়। জয়ন্ত, আমি কিন্তু এখনো পাগল হইনি বাবা, এখনো বিবেকের চাবুক খেলে চেতনা আমার জেগে ওঠে। তাই মাতাল চাতাল পাগল ভেবে আপনি আমাকে ভুল করবেন না বাবা, তাহলে কিন্তু আপনাকে অনেক মাসুল গুনতে হবে, অনেক মাসুল গুনতে হবে বাবা। এটাই বোঝা গেল যে সত্যায় রহিনা অনেকগুলো আমার রূপে অস্ত্র সানিয়ে চলছে। আর সেই জ্বলন্ত আগুনে কেউ একটু ঘি দিতেই টপ করে চলে ওঠে মনের ভিতরে থাকা প্রতিবাদের ভাষাটা যেন দাবানল হতে চাইছে। হ্যাঁ, জয়ন্ত বাবু আপনার একমাত্র ছেলে, তাকে আপনি সন্তানহীন মানুষেরা পৃথিবীতে মহাসুখে থাকে না। দিনের কথা স্মরণ করে আজকের এই শুভ দিনটা আমি কলুষিত করতে চাই না। আজকের এই অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলতে সব ব্যবস্থা রেডি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে। তার জন্য যে তুমি অক্লান্ত পরিশ্রম করে জীবন লাভ করে চলেছ, এই জন্য আমি খুব গর্বিত। তোমাদের উপর ভরসা করে আমি এই মহতি যজ্ঞের আয়োজন করেছি। সব সময় মনে রাখবে, এটা নার্সিং হোম নয়, ক্যান্সার নয়, জীব সেবা। আমি কি বলেছি, জীবের প্রেমিক করে যে জন সেজন সেবিছি ঈশ্বর। মানুষের সেবা করার জন্য এত বড় একটা নার্সিং হোম করা পুনর মতো দেবতুল্য মানুষের পক্ষেই সম্ভব। স্যারের প্রকৃত রূপ তাহলে চিনতে পেরেছে, নইলে আঠারো সাইডে কারাগারি না দিলে আপনার তিনি যেত না। সত্যি তার জন্য আজ আমি অনুতপ্ত। ভুল থেকে মানুষকে বিচার করাটা ভুল, মহা ভুল। এর চেয়ে আরো বেশি ভুলের কথা মাথায় নিয়ে আকার করে কাঁদতে কাঁদতে সেদিন আপনাকে আজকে ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। সেই দিনটা কবে? সেদিন স্যারকে হারে হারে চিনবে। তার মানে আপনি বাবাকে সন্দেহ করছেন? তার কি কখনো পারি হাজারো বলে মালে আর আমি কর্মচারী। তাহলে আপনি এ কথা বলছেন কেন? যারা রাস্তার চকচকে রূপকে দেখে সোনাকে ভুল বুঝে তাদের জীবনের ইতিহাসের কিভাবে লেখা হয়। চোরের লেখিও ম্যানেজারটা কিছু বলতে চাইলেও কিছুই বুঝতে পারলাম না। নইলে বাবার মতো দেবতুল্য মানুষকে কেউ উল্টো পাল্টা কথা বলে
বুঝতে পারলাম না। কারো কোনো কথা বুঝে কোনো কাজ নেই ডিয়ার। তুমি শুধু এটা বুঝলে হবে যে আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। তার মানে তুমি ঠিক সবসময় এমনি ভাবেই আমার কাছে কাছে থাকবে। মেঘটা যদি রাগ করে, Thank you, মেজদা। আমি ওকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমি ওর কেনা বাদি নয়। বেশি বাড়াবাড়ি করলে ডিভোর্স সুট ফাইল করে হ্যাঁ তুমি মেঘটাকে ডিভোর্স করে, তোমাকে বিয়ে করবো। কিন্তু যদি মেঘটার মতো একজন পাস করা ডাক্তারকে ছেড়ে আমার মতো বেকার ছেলেকে, না 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 না, এখন তো তুমি বেকার নও, এখন তুমি দোস্ত মতো জ্যোতি স্টিল প্ল্যান্টের ম্যানেজার। আর আমাকে বিয়ে করলে তুমি হয়ে যাবে মালিক। বাবা দাঁড়। তাহলে তো হয় বাবার দেওয়া এই দানটাকে তুমি গ্রহণ করো। কোনো কিন্তু নয়, একটা কথা মনে রাখবে বিবেক, ভালোবাসা হচ্ছে একটা স্বর্গীয় সম্পদ, যে কোনো অর্থ সম্পদের ধার ধারে না। কথা তো নয়, যেন মধু মধু। এখানে এত স্বর্গীয় ভালোবাসার চোরাচুরি, কিন্তু আমি কাউকে ভালোবাসার কথা বললে আমার লাঠি দেখাই কেন? এই ভাগ্য, তুই এখানে কেন? যেখানে কেচালের গন্ধ সেখানে ভাগ্য ম্যাডাম। কিন্তু এখানে তো কোনো ক্যাচাল নেই। আমি জানি এখানে সবই স্বর্গীয়, কিন্তু দেখুন সারা দেশ জুড়ে মানুষ নিজেরাই কেচাল পাকাবে আর দাবি যাবে ভাগ্যে। তুই তো বেশ দার্শনিকের মতো কথা বলছিস। তবে এটা আপনাদের কাছে শিখেছে, আপনাদের ভালোবাসার কথা তো নয়, যেন মহাপুরুষের পানি, আর সেই পানির পয়সা বয়াতে গিয়েই যদি গলাটা শুকিয়ে যায় তাই সর্বদার ব্যবস্থা নেই। ধরুন তুই এখানে এসে অকল্যাণ করেছিস, এখন তুই এখান থেকে যা, আমাদের শরবত লাগবে না। একেবারে চালিয়েছে ম্যাডাম, কল্যাণ হবে তুই এখানে এসে তো বেশি অকল্যাণ করেছিস। অত সুন্দর মুখটা একটু আমাদের নষ্ট করে দিল। দিয়ে রাখুন ম্যাডাম, আমি একটু ওদিকে চলে গেলে আপনাদের পরবর্তী প্রেম করবেটা শুরু করবে। দাদা নমস্কার। যদি দর্শক মন্ডলের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাই, বলুন তো এইরকম প্রেম পর্ব চলতে থাকলে আমাদের এই ভারতবর্ষটা ওই ইংল্যান্ড হতে আর কত সময় লাগবে? ও দাদা দাদা ও দাদা, শুনছেন নাকি? এত সুন্দর যাত্রা ভালো লাগছে না? এক গ্লাস চা মজা আছে, কিন্তু আমাদের মজাটা তো মাটি করে দিল। এত সুন্দর আনন্দের মজাটা কোথায়? এই আজকের এই আনন্দ দিনে তোমার এই বুকে মাথা রেখে আমি একটু জীবনে একবারই পাওয়া যায় ভালোবাসারই ছোঁয়া, ভালোবাসারই ছোঁয়া। যায় কি সহজে তা জানো, মনেরই গোপন চাওয়া, মনেরই গোপন চাওয়া। আমি
শুভেচ্ছা অভিনন্দন। আজ এই মহতী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করবেন স্বপ্ন সুন্দরী মিস জ্যোতি। কে আছিস? এমার্জেন্সি লাইনগুলো জ্বালিয়ে দে। সে কি? চলছে অশান্তি রাজনীতি চলছে সিঙ্গুর এলাকায় প্রতিবেশীদের ঘোষণা। ছোট্ট একটা অগ্নিস্পৃহ আর দাবানলের মতো চলে পড়া। আবার একটি মাত্র নাগরিক তাকে নিভানো সম্ভব নয়। তাই বিকল্প কোনো সন্ধান আমাকেই করতে হবে। যে প্রতিজ্ঞা নিয়ে আমি পড়াশোনা শুরু করেছি আমি আমার জীবন দিয়েও তার সাক্ষর করবো। পারবে না আমার তো ঘাট পা চড়িয়ে বিশ্বের প্রতিষ্ঠা যে না করে বকুল তুমি এই কথা বলছো? কেন বলবো না? কাকে নিয়ে তুমি কোন প্রতিজ্ঞা পূর্ণ করতে চলেছো? অনেক আশা করে তুমি বলে শুনেছিলে রাষ্ট্র সংস্থা, কিন্তু তার সব অভিনেতা এই অভিনয় ভুলে স্বার্থ আর লোভের শিকার হয়ে সন্তান সত্য সুন্দর আহার কেমন করে আশ্রয় অসীম বিবেকের মতো উজ্জ্বল প্রতিভাগুলো আজ অতলের সাগরে ডুবে গেল। তুমি কি জানো পর্দা চর্চা আজ দুদিন হলো বাড়ি ফিরেনি। তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু বলছো পাগলের মতো অসীমায় বড় কাছে নৌকা বেড়েছে তাই সে না ফিরতে পারে, কিন্তু বর্দা এক অসহায় মানুষ আর কি অবস্থায় আছে। জানো আজ পর্দা চর্চার কোথায় কি অবস্থায় আছে আমি তো কিছুই জানি না। তুমি আমাকে বলে দাও এখন আমি কি করবো? তোমায় কিছু করতে হবে না বকুল, তুমি বাড়ি ফিরে যাও। আমি যেখান থেকে বাড়ি যেমন করে হোক আমি বড়টাকে ফিরে নিয়ে আসবো। আর কোথাও যেতে হবে না রে ভাস্কর। আমি বেঁচে ফিরে এসেছি। পর্দা, তোমার এই অবস্থা হলো কি করে পর্দা? কোথায় ছিলে? হাসপাতালে হাসপাতালে হ্যাঁ রে বল, মানবতা দয়া করে হাসপাতালে ভর্তি করছিল বলে আজ আমি বেঁচে ফিরে আসতে পেরেছি। কি হয়েছিল তোমার? তোমার মাথায় ব্যান্ডেজ কেন দাদা? আসলে ভালো খাবার একটু বেশি পরিমাণে খেলে
শরীরটা একটু খারাপ হতেই পারে, ওতে চিন্তা করার কিছু নেই গো। কিন্তু বর্ষাপন কি ভালো জিনিস দিয়েছিল, ছোট ভাইয়ের লাঠি মানবতা। এদেশের বড় দাদাদের কাছে আর ভালো খাবার কি হতে পারে রে ভাই? হাসপাতালে রাস্তা ধরে ফেলে রেখেছিল, উঠে আসার কোনো ক্ষমতাও ছিল না, তাই বাধ্য হয়ে ওনাকে আমি হাসপাতালে ভর্তি করেছি। তাহলে একবার আপনি আমার খবর দিলেন না কেন ভাবছি দাদা? কি করে দেবে ভাস্কর? যাকে খবর দিতে বলছো সে তো আমার চেয়েও বড় অসহায়, সে তো আমার চেয়েও বড় আঘাত, তার বুকটাতে ভেঙে খান খান করে দিয়েছে। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা যে আমার কাছে নেই। আপনি যে আমাদের যে উপকারটাই না করলেন। কোন কথা বলো না বোন, দাদা বলে যখন দেখেছি তখন আর উৎপন্ন হবো কেন? আমি যা করেছি আমার ভাই আরে মিষ্টি বোনটার জন্য করেছি। আবার সে ভাই বোন এমনি ভাইরাই তো আপনার জীবনে ছেলের আঘাত এনেছিল। আগুনে ঘর করে বলে কেউ প্রদীপ জ্বালানো বন্ধ করে না ভাই। তাই আমার ভাইদের করা ফুলের পাহাড় মাথায় নিয়ে আমি আমার শিক্ষা বিবেক আর মানুষকে অবহেলা করতে পারি না ভাই। আসি ভাই, আসি বোন, দাদা তোমরা সবাই ভালো থেকো ভাই, তোমরা সবাই সুখে থেকো। এমন একটা দেশ তুল্য মানুষকে এরা অসম্মান করে তা মানব জাতির কলঙ্ক। এমন ভাই থাকার যে না থাকাই ভালো। সে ভাই যে আর কেউ নয়, তোমাদের এই যে এককালের বন্ধু, তোমাদের নাটকে দুঃশাসন বিবেক দত্ত। সিগারেটের মতো রসিদটাও একটা জানোয়ারের মনে হলো। না না না, জানো হতে কেন যাবে ভাই? আর শিক্ষার জন্য ওপর উঠতে পেরে ভেবেছিল দাদা হিসাবে আজ আমরা গর্বিত। আর ছোট ভাইয়ের পায়ের বৃষ্টি রাখো। ওটাকে বড় করে কেন দেখছো ভাস্কর? ভুল তো মানুষই করে। আর মানুষই করে তার সংশোধন। এবার শেষ সংশোধনটা আমি করবো না। আমি যে তোমাকে যেতে দেব না। তুমি ওদের সাথে কোনো বিপদ করো না। কেন কেন তুমি আমায় বাধা দিচ্ছ? আমি কি এত দুর্বল? না, সবার ভালো কিছু অহংকার করা যে তোমার উচিত হয় না। তুমি আমার উপর ভরসা রাখতে পারবো ভুল। আমি কোনো ভুল করতে পারবো না। আমি যা করবো আমার শিক্ষা বিবেক মনুষ্যত্ব বজায় রেখে আর তোমার কথা মনে রেখেই করবো। তোমরা বাড়ি যাও, আমি আমার কাজে চললাম। বলেও কিছু করার নেই রে বোন। মানুষকে বেশি খোরাক কেরেক্টা দিই, তাকে তার প্রেরণা জমানাই তোর কাছে তার ধর্ম। শুধু ধর্ম নয়, ধর্মঘরের শ্রাদ্ধ করতে আমরা এখানে এসেছি নির্যাতন। তুমি আমাকে চিনতে পারছো না সুন্দরী? আমি তোমার রতননগর মিস্টার ম্যানেজার বাবু,
মানুষ মানুষের জন্যে ওই বিষাক্ত পেটের মধ্যে থেকে ওরা বিষাক্ত হয়ে গেছে, তাই তো তারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এই সংসার তথা তোমাদের এই ভগবান। এই বিষাক্ত ছবলে তোমরা সবাই নীল হয়ে যাবে। তাই তো আমি আমার সেই প্রবেশ থেকে মিটিয়ে নিতে হয়। এসো এসো আজ থেকে 30 বছর আগে তোমার আমাকে পাগল করে দিয়েছিল, তাই তো তার সঙ্গে বিবাহ হওয়া সত্ত্বেও আমি প্রবেশ করেছিলাম তোমার সঞ্চার ঘরে তোমার কবর সুরা পালন করার জন্য। দিকে গোচরণ করার জন্য তুমি শাস্তিও পেয়েছিলে শয়তান। আমার বিয়ে বাড়ির দুঃসত্তার আত্মীয়-স্বজনে ভর্তি, আর তাদের মধ্যে তোমাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এই দিনের স্বয়ংবর বুঝতে পারিনি বলেই তো পূর্ণ স্তরে 30 বছর পরেও এই বকুলপুরে আমি তার কিছু কেন জানো, শুধু তোমার জন্য আমার সমস্ত কামনা পূর্ণ করার জন্য। না, পূর্ণ হবে না রে সন্তান। তোর যা কোনোদিনও পূর্ণ হবে না রে জ্ঞান। আমার ছেলেরা জানতে পারলে বরং করে নেবে, কারণ তারা যে আমার চাপের মধুকে এখন সমাজে প্রতিষ্ঠিত তথা সম্মানীয় ব্যক্তি। তাদের কাছে মোরা ছাগলের মতো মায়ের দাম একখানা করেও না। না, এই পৃথিবীতে কিন্তু এখনো চন্দ্র সূর্য ওঠে, সাগরের মুখে জোয়ার বয়, সত্য ধর্ম নেই, এখনো পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়নি। জানি তোমরা জানি, কিন্তু তুমি যে জানো এখন আমার কোটি কোটি টাকার নিচে টাকা পড়ে ত্রাহি ত্রাহি কাজ করছে। এই জন্যই তো ভগবান সঞ্চার নতুন করে তৈরি করতে চায়। এসো, এসো। একদম মিথ্যা বলছে। এত সুন্দর একটা episode তুমি অবাক করে দিলে দাদা। শয়তান! ওর মতো জানোয়ার আমি শেষ করে খাবো জানোয়ার! পারবে না দাদা, কারণ আমি এখন কোটিপতি। তুমি তো জানো কোটিপতি মানুষের ওই সব কথা তো একটা করে না, তারা শুধু চাই কেন কেন প্রকার তাদের কামনা বাসনা চরিত্র তোর সেই কামনা আর বাসনার মুখে আমি লাথি মারি রে জানোয়ার। তুমি আমাকে শান্ত করতে পারবে না কমলা। এই দন্ত কামনা বাসনা নিয়ে 30 বছর আগে আমি এই গ্রাম ছেড়েছিলাম, তার প্রতিশোধ আমি তুলবই। তোকে আমি ফোন করবো রে জানোয়ার! পারবে না, পারবে না। কারণ আমি কোটিপতি। পুলিশ, আইন, আদালত, নেতা, মন্ত্রী সব আমার হাতের মুঠো। আমি চাইলে তোমার ওই উচ্ছিষ্টা স্ত্রী কেন আকাশের চাঁদ দেখো আমি হাতের মুঠোয় আনতে পারি। আপনি মূর্খের সরকারের যে বাস
আমার বললেন ওই অর্থ সপ্তমে আপনাকে একটি ঘর পেটে নিয়ে যাবে। এসো বাবা এসো, এই তোমার কোথায় এখন তোমার মা বাবার কাছে আমি বলছি না। আপনি তোমার মতো বিভক্ত সন্তান এই সমাজে খুব বিরল। তুমি তো বাবা আমার বাস্তবের মতো বিভক্ত এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মাতৃভক্ত। কি ব্যাপার বলুন তো, ওটা কাল সাপের মুখে এমন অমৃত বছর কেন? যা বলছো বাবা ওটা আমি আর কিছু মনে করি না। কারণ তোমার ওই দুটো ভাইকে এক একটা আস্ত পাঠা, তাই তো তাদের আমাদের তোমার মতো আলো দিব্যজ্যোতি আমার একটু ভালো থাকবে। বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো দাদা তোমার বাড়িতে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি আবার আসবো। আস্তে আমার দেওয়া হবে। তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব। কি ব্যাপার মা, তুমি আমার নীরব নিথর হয়ে দাঁড়িয়ে রইলি? ওই ভোটের মুখে রাম নাম শুনে তুমি কি অবাক হয়ে গেছো মা? কি হলো মা, তুমি এভাবে কান্নায় ভেঙে পড়ছো কেন? বলো মা, বলো মা, বলো তোমার উপর দিয়ে কোনো শান্তির ঝড় পড়ে গেছে মা? আমি জানি না, যে কথা তোকে বলতে পারবো না। তুই তোর বাবার কাছে। বলো বাবা, বলো কি হয়েছে, কি এমন ঘটনা ঘটেছে যে অশান্তি, যে সংসারে এই সংসারে অশান্তির ঝড় বইয়ে দিয়েছে? কি এমন ঘটেছে যে আমার মমতা মায়ের মায়ের চোখে ছড়িয়েছে বেদনা? চুপ করে থেকো না বাবা, চুপ করে থেকো না বাবা, বাবা এই কথা বাবার মুখে শুনতে হবে কেন বলা? মায়ের চোখে জল থেকে ভুলতে পারোনি? সন্তানের বিশ্বাস বিশ্বাসে এই সংসারে ঝড় হয়ে গেছে। বুকের মধ্যে তোমার বাবা ব্যথার পাহাড়টা যখন অসুর মন্দা গিরি হয়ে ঝরে পড়ে, তখনই তো হাতের সুস্থ পোহাতে সুবর্ণ চোখের জল মুছে ফেলুন মা। মা শব্দের অর্থ শুধু চোখের জল নয়। এই সমাজের মায়েরা যে সন্তান গর্বে গর্বিণী, সর্বংশ ধরিত্রী। কিন্তু সে সন্তান আর বেশিক্ষণ নয়, দুটো তো খাওয়া ওই যদি মাতৃ চক্রের কলঙ্ক। দুটো দেখো ডাইরেক্ট দাদাবাটি দিয়ে শিব করতে গিয়ে মাঝে মাঝে বাঁদরও হয়ে যায়, তাই বলে শিব মানেই বাঁদর নয়। তোমার অনেক কথাই শুনলাম হাসতো, কিন্তু সে কথা প্রকৃত অর্থ বুঝতে পারেননি। এই তো দেশমতায় আমার কথার প্রকৃত অর্থ সরকার যাতে বুঝতে পারে তার জন্য শুরু করুন আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটনা। লজ্জা কি মা, সম্পদ কিসের মেসমতায়? পিতা মাতাকে পুরো অমরত থেকে উদ্ধার করবে বলে সন্তানে আরেক না পুত্র, সে পুত্রের কাছে আপনার জীবনের নরকে ঘটনা প্রকাশ করে বলুন, ওরে পুত্র মোর, মোরা আছি তব আশায়, উদ্ধার করে সজগ যন্ত্রণা হতে। বাবা, মা, বলো, বলো বাবা, বলো কি হয়েছে বলো। আজ আমি সব কথা বলবো। আজ থেকে 40 বছর আগে ওই সত্য সুন্দর সাহার বাড়ি থেকে ঘুরিয়ে এনে ওকে ভাইয়ের মতো মানুষ করেছিলাম। তারপর আমার বিশ্বাস আর সরলতার সুযোগ নিয়েই মা
রাষ্ট্র সন্তান যদি সহ্য করতে না পারে, তাহলে যে পৃথিবীতে পুত্র সন্তানায় মৃত্যু হয়ে যাবে। দাদা ভাই, নইলে সব দুঃখ যন্ত্রণার কষ্ট বুকের মধ্যে জমা হয়ে আমার মতো পাগল হয়ে যাবে। সত্যি কি তুমি সুখে আছো বাবা? ওই একটা মানুষকে সুস্থ আমার সাথে আমি পাগল মন্দ, আমি সুখী না সুখী, আমি আর কতদিন তুমি এইভাবে পাগলা সেজে মেয়েটি হাতে হাতে কাটি না? না, আমি কাজ নই, আমি কারা পাগল। এই সাড়ে চারে একটা সমাজটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে আমি করে তুলবো এক নতুন সমাজ। কবে কিভাবে কাকে নিয়ে গড়ে তুলো সেই নতুন সমাজ? আমার স্বপ্নে দেখা জনগণকে নিয়ে তোমার স্বপ্নে দেখা জনগণ আর শয়তানের কবলে পড়ে তোরা মৃত্যুর পথে। না না না, তারা ধ্বংস হতে পারে না, তাহলে আমি ধ্বংস হতে যাবো না। তারা ধ্বংস হয়ে গেলে আমার সোনার স্বপ্ন সে স্বপ্নেই থেকে যাবে। না আমি যাই, আমার আমার অনেক কাজ, অনেক দায়িত্ব, অনেক কাজ, অনেক দাঁড়াও কাশীনাথ ব্যানার্জি, তুমি কি আমাদের পুরো পুরোহিত ওই দিবাকর ব্যানার্জির ছেলে? কি হলো বাবা? তুমি চুপ করে আছো কেন? বলো। ছিলাম, একখানে আমি ছিলাম, কিন্তু আজ আমি তাদের কেউ না। এ তুমি কি বলছো পাগলা ভাই? নিজের বাবা মাকে তুমি অস্বীকার করছো? অস্বীকার করছি না, করতে আমি বাধ্য হচ্ছি। কারণ যে সন্তান তার বাবা মাকে রক্ষা করতে পারে না, রক্ষা করতে পারে না তাদের জন্মভিটেতে, সে কোন লজ্জার সন্তানের পরিচয় দেবে? পাগলা ভাই, তাহলে তোমার বাবা মা আর তাদের জন্মভিটি বহুদিন আগে ওই সত্য সুন্দর সাহার হাতে তারা খুন হয়ে গেছে আর হারিয়েছে তাদের জন্মভিটে। আমি তাদের আঘাতে মানসিক ভারসাম্য হারিয়ে পথে প্রাণ হয়ে যাচ্ছি। কষ্ট হবে কাকা। তুমি একদিন আমার হাতে কলম ধরে দিয়েছিলে, তোমার কথা মতো চলে আমি সমাজের ভিড় দাঁড়াতে পেরেছি, কিন্তু পরিবর্তন এখনো দূরত্ব। তাই আজ থেকে আমি যা বলবো তোমরা তাই করবে। আজকে মহারণে তোমরা হবে মহাযোদ্ধা, আর আমি হব রথের সারথি। সেই মহাযুদ্ধে হবে তোমার বাবার আত্মার শান্তি, মুছাবো ভাইয়ের চোখের জল, সিংহের ফাঁসি পাবে আর মুক্ত নির্মল সমাজ। বসতি আবার ফুলে ঘরে আকাশ ফুলে ঘরে পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, ছেড়ে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শয়তান ধ্বংস করবে তুমি। কানে কানে হলো কি আর অঙ্গলেতে গায়া কি।
কর্মীদের তাহলে আমি একটা মেরুদণ্ডে কিন্তু তারপরে একটু না না ঠিক ততটা ছোট ভাবিনি, কিন্তু একজন বড় লোক বাড়ির ওই পাঁচ মার্কা ছেলে যেমন হয় আর তোর এই কথার জন্য মুখে নয়, আমি কাজেই দেবো। আর সেদিন আমিও ঘটা করে ওই যমরাজের পুজো দেব। হ্যাঁ, এখন থাকতে হঠাৎ যমরাজের পুজো দিবি কেন? আরে দাদা, এই পৃথিবীর রূপ রসগন্ধ উপভোগ করে বেঁচে থাকা উনি, এই তো সব উনি আমাদের উপর আছে, উনি আছে তো আমরা আছি, আর নয়তো আর আমরা শুধু ওই অন্য সকল দেবতার পুজো করে খরচ বাড়াই রে। তোর এই কথা মেনে আমি যমরাজেরই পুজো দেবো। সেই দিনের আর ব্রাহ্মণ খুঁজে পাবেন না। এই যে দেখছেন না, এখানে এত ব্রাহ্মণ উপস্থিত, এদেরকে জিজ্ঞাসা করুন না, এরা কেউ যমরাজের পুজো মন্ত্র জানে না। হ্যাঁ, আরে দাদা, এই জন্যই তো আজকে ওই ব্রাহ্মণদের মাটিটা তো খারাপ। তোকে যে বিষয়গুলো খোঁজ খবর রাখতে বলেছিলাম সেগুলো খবর রেখেছিস? হ্যাঁ, সবাই খবর রেখেছি দাদা, কিন্তু আপনাকে বলে কোনো কাজ হবে না। কেন? আমি কি একেবারে নিষ্কর্মা? না, যা না হলে কোনো গভর্নমেন্ট না। এই তো দিদি গেলেন বাবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, আপনি মুক্তি করে, আর তাদের মুখে শুধু মিষ্টি বাণী শুনে। ভাগ্য, তুই চিরকাল দেখেছিস কাঠে আর ঘরে আগুন লাগবে, কিন্তু জলে নয়। যেদিন জলে আগুন লাগবে সেদিন তুই বুঝবি যে নিরবতার আরেক নাম দুর্বলতা নয়, সেটা কিন্তু ঝড়ের পূর্বাভাস। কোনোরকমে কেন মুক্ত ছড়াচ্ছিস রে দাদা? ও তোর জ্ঞান করলো ডায়লগের কোনো মানেই বুঝতে পারবে না। তাও বুঝছি ঠিক, আপনার মতো বেনামন থাকতে। কি বললি? আমি বেনাবন? না ম্যাডাম, বেনামন তবুও তো শুক্র, আপনার মতো কালা নয়। কি? আমি কালো? এটা নিজেই বিচার করুন, আপনার উপরটা যত চকচকে ফর্সা ম্যাডাম, ভিতরটা ঠিক ততটা ফর্সা নয়। তাহলে কি বলতে চাচ্ছিস তুই? সত্যি কথা ম্যাডাম, এই যে মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে এলেন, আজ কদিন হলো সে নিপাতটা নিজেরা পরিশেষে ঘুরছে, কিন্তু একবার তার খোঁজ রাখেনি। তার বাড়িতে খোঁজ নিয়েছে বা জানিয়েছে? ভাগো, কি বলছিস তুই? কে এই বাড়ি থেকে উধাও হয়ে গেছে? বর্তি মানে ওই মানব দত্তের স্ত্রী গোলাপ দত্ত। আপনি যদি সাদা মনের বেনামন হতেন ম্যাডাম, তাহলে নিশ্চয় তার খোঁজ রাখতেন। আপনি সাদা মনের বেনামন নন ম্যাডাম, আপনি একটু ঠাকুর শঙ্কুল জঙ্গল। হ্যাঁ, ঠাকুর শঙ্কুল জঙ্গল। একটা সামান্য চাকর হয়ে আমাকে এত বড় অপমান করে গেল। চাকর মালিক মান অপমানের কথা না ভেবে সত্যি করে বল, বলবি কোথায়? আমি জানি না, আর জানার প্রয়োজনও মনে করি না। তোরা যে বাড়ি নিমন্ত্রণ করে বা এই বাড়িতে নিয়ে এসেছিলি, এনেছিলাম ঠিকই, কিন্তু আমি দাসখত লিখে নেই। লোভী মেয়ে মানুষ একটা, অপুপতির হাত ধরে সে যদি অন্য কোথাও চলে যায় তাতে আমার কি দোষ? আপনি যদি দাদা হতে পারেন, ওর গায়ে হাত দেওয়ার আপনার কোনো অধিকার নেই। বড্ড মুখে লাগলো তাই না ডাক্তারবাবু? আপনার তো দেখছি টনটনে জ্ঞান আর জাগ্রত বিবেক। সেই জ্ঞান আর বিবেক দিয়ে একবারও দেখেছেন যে আপনার বর্তি কোথায়? না, আমরা তাকে এখানে আসতে বলেছিলাম ঠিকই, কিন্তু কাউর সঙ্গে কোথাও চলে যেতে বলিনি। সব রাখছেন এর জন্য বুঝি একটা তোর করে নিচে আচলে বসে বসে আছি। ছি 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 ছি। তুমি মানুষ, কত উপায় জানো? তুমি যদি আমার ভগ্নিপতি না হতে তাহলে তোমার মতো জানোয়ারকে আমি গুলি করে মারতাম। কোথায় যাচ্ছিস দাদা? ওই কোন দিকে বুঝতে, কারণ তোর মতন ওই স্বামী ওই দুর্বল জানোয়ার হয়ে আমি থাকতে পারবো না, তাই বোর দিয়ে ঘুরতে চললাম।
এখন দাদা যে বরটি খোঁজ করতে গেল সে যদি সত্যি সত্যি বরটিকে খুঁজে পেয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? পাবে না, কারণ লোকজন পাঠিয়ে আমি চারদিকে খবর নিয়ে দেখেছি, কিন্তু কোথাও বৌদির কোনো খবর পাইনি। তাহলে তো ও বাড়িতে একটা খবর দেওয়া দরকার। না, তাতে আর ঝামেলা বাড়বে। আমরা বলবো নার্সিং উদ্বোধনের দিনে বৌদি বাড়ি থেকে চলে গেছে, তারপর আর কোনো খোঁজ আমরা রাখিনি। বাহ, চমৎকার! এইটা হলো একজন পাস করে ডাক্তারের বুদ্ধি। সত্যি এইটা ভগবান তোমার কি তৈরি করতে গিয়ে ভুল করে মানুষ তৈরি করে পাঠিয়েছে, সেটাই আমি ভাবছি। বাস্তব বাড়াবাড়ি ছিল থাকা উচিত। আর আমার না তোমার, তোমার বাড়াবাড়ির যে মনুষ্যত্বের শেষ সীমাটুকু পার হয়ে গেছে, সেই খেয়াল তুমি করেছো? তোকে আমি অনুরোধ করছি ভাই, তুই এখান থেকে চলে যা। এসেছিলাম বড় বৌদির খোঁজে, আর সেই সঙ্গে একটা সংবাদ জানতে, কিন্তু বড় বৌদি নির্দেশ হয়ে যাওয়াটা তার জানা কাছে সাধারণ ঘটনা। তাদের সে সব কথা বলে লাভ কি? কিন্তু ঘটনাটা কি? শুনে কি করবি? মায়ের অক্ষর গায়ে লাগার মতো চামড়া কি তোর দু ভাই আছে? মায়ের অপমান কে করেছে? শুনে অবাক হলি মনে হচ্ছে। আরো অবাক হবি তখন যখন শুনবি হলো এক নর পশু জোর পূর্বক মাকে দর্শন করতে গিয়েছিল। ঠিক যে কথা, এই কথা সত্যি হতে পারে না। আর মিথ্যা মায়ের কাছে গিয়ে গাদাই করিস, আর যদি সেই মায়ের গর্ভে চলতে থাকিস, তুই তাদের বক্ষ সুধা পান করতে বড় হলো, তুই কিন্তু জীবন থেকে বড় সত্যের রেশাই তাটুকু মুছে না যায়, তাহলে মায়ের অপরের প্রতিকার করে প্রমাণ করিস তোরা তার যোগ্য সন্তান। আর তুই তা যদি না পারিস, যে তার দেশের কোটি কোটি সন্তানকে মায়ের এই অপমানের হাত থেকে বাঁচাতে তোরা গলায় দড়ি দিয়ে মরিস, গলায় দড়ি দিয়ে মরিস। এ কথাটা তাহা মিথ্যা একটা বয়স্ক মানুষ হয়ে আমার মনে হয় ওই শয়তানটা একটা মন করে চাল চালিয়ে গেল। তাহলে কথাটা আগে বললে না কেন? ওই শয়তানটার ধর্ষণের গল্পটা সত্যি করে তাকে ধর্ষণের হাতে ফেলে পুলিশের হাতে তুলে দিতাম। কিন্তু মিথ্যে বলে ওর কি লাভ? তাই এক্ষুনি একবার বাড়ি যাওয়া দরকার। বাড়ি না মিস্টার দত্ত, এখনই আপনাকে যেতে হবে জ্যোতিষীর প্রান্তে। জ্যোতিষীর প্রান্তে আগুন লেগেছে, লক্ষ বাহিনী আগুন নেভানোর চেষ্টা করেছে ঠিকই, কিন্তু আগুন এখন আনতে পারেনি। তবু আগে আমি বাড়িতেই যাব, আর যদি মাস করে কথা মিথ্যা হয় তাহলে আমি অফিসে যাব, আর যদি সত্যি হয় তাহলে সিদ্ধান্তটা আমি সেখানে নেব। এখন আমি বাড়িতেই চললাম। বিবেকটা কি আবার নতুন করে জেগে উঠল নাকি? হ্যাঁ, উঠুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার কর্তব্য পালন করতে হবে। যদি আমি এখন স্টিল প্ল্যান্টে চললাম, ওখান থেকে নার্সিংহোমে চললাম, কেমন? শিক্ষা বিবেক মনসত্ব বিসর্জন দিয়ে এরা উপরে ওঠার নেশায় মগ্ন। তা প্রয়োজন হলে নিজের স্ত্রীকে অন্যর বিছানাতে পাঠাতে প্রস্তুত। কারখানায় আগুন লেগেছে, অথচ আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন। সেখানে আমার প্রয়োজন নেই বলে। তার মানে এখন প্রয়োজন তো আমার এখানে। তার মানে কি বলতে চান আপনি? আমার আপনি কেন? বলো তুমি। তুমি আপনি আগে বলে বৌদি দূরে সরিয়ে রেখেছে জ্যোতিরানী। এবার যে সময় এসেছে তুমি বলে কাছে আসার। ম্যানেজার নয়, বাবু নয়, শুধু অনর, তোমার প্রিয়তম। এসো, কাছে এসো। বেশি বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না জ্যোতিরানী। তুমি আমায় অনেক লেজে খেলিয়েছো, তাই একটা সরল ছেলে মাথা চিবে খাচ্ছ, সে সুযোগ আমি তোমায় দেব না। আর ছেলেটা বলছি, নইলে আমি তোমার সব কথা আদর্শ আর বাপিকে কিন্তু জানিয়ে দেবো। সে সুযোগ আমি তোমায় কোনোদিন দেব না জ্যোতিরানী। যে মৃত্যু ফাঁদ আমি পেতেছি তাতে তোমার শুধু বাবা আর স্বামী নয়, তোমার দাদা যন্ত্র মারবে, তখন আমি ছাড়া তোমার পাশে আর কেউ থাকবে না। তোমার আশা
হবে না শয়তান। সেটা দুদিন পরে দেখা যাবে। এই দুদিন তুমি এখন আমার হেফাজতে থাকবে। এই দুদিনের মধ্যে সব কটা পাতের কাজ সাফ করে দিয়ে তখন তুমি আর আমি ও ভোগের পাত্র কানায় কানায় পূর্ণ করতে আমি মিশিয়ে দিয়েছি লোক লালসার ফল। সেই ফাঁদাটকে বলেছে অনেক সুন্দরীর মতো করার সুন্দরীও মুরগি ডালা খাপকানো চিকেন বানিয়ে আমার ডিনার টেবিলে তুলতে একটু করছে কফি মাংস আমার পছন্দ করি না। গোলাপি মাছি মাংস আরো বেশি সুস্বাদু। জানোয়ার সত্য সুন্দরতা। তোর ওইভাবে হাসতে লজ্জা করছে না? লজ্জা করবে কেন? লজ্জা করবে কেন? আমার যদি লজ্জা করে তাহলে তোমাদের লজ্জা হরণ করে উপভোগের পাত্র কালাই কালাই করে দেবো কি করে? এমনিও লজ্জা হরণকারী আর কতজনের করেছে সত্য সাহা। আর কি আর হিসাব আছে? এক বুকা সারা নিয়ে শয়ে শয়ে সুন্দরীর দল আমার কাছে ছুটে আসে। তার মধ্যে নিশ্চয়ই তোর মেয়ে জ্যোতি পড়ে। তাদের হাতে তুলে দেবো মাথার দেহটাকে তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি হচ্ছি তোর মেয়ের বড় যা, তোরই মেয়ের মতো। মেয়ের মতো কিন্তু মেয়ে তো না। ওই স্বামী সংসার উপেক্ষা করে সবার টাকার লোভের ফলে পাবে আমার কামনার জালে শিকার হয়েছে। আমি শুধু আমি খোদা শুধু খোদাই মিলে তোর ওই সব খোদা আমি সাঙ্গ করে দেব রে জানোয়ার। এইখান থেকে একবার যদি পালাতে পারি, সমস্ত তোর ওই কুকীর্তি কথা পুলিশকে আমি বলে দেব। আগে আমি একটু শক্তির আরাধনা করে নিয়ে
তাকে ডেড বডিটা ফেলে দিয়ে হয় এসব সুন্দরী অনেক তোমার গঙ্গার পবিত্র জলে বিসর্জন দিয়ে আসি পবিত্র বলে আমায় জেলের খালি জানাবে তোরা যারা এদেশে দাপুর করে ভয় পায় সত্য খেতার কোনো ফায়দা দাপুর যুগের সৌমিত্র বুদ্ধিধারী করে যে সকলে আমি আমার কথার চলে আর পাশার চলে শুধু কৌরবকুল নয় বাবা, তুমি পাণ্ডবকে খুব ভক্ত করবে। একে তুমি হঠাৎ এই বাগান বাড়িতে কেন? এখানে আসা কি আমার কোনো নিষেধ আছে নাকি? না, এখানে এমন কোনো ঘটনা ঘটে যা দেখে আমার উচিত নয়। না না তা বলছি না শুধু তুমি কবি এখানে আসুন তো তাই বলছিলাম এখানে কোনোদিন আসিনি, আর সেখানেই আসতে হলো। আর যা কোনোদিন করিনি তা করবো বলে ভাবেও নি, আয়তে করতে হবে। তা কেন আমি বুঝতে পারছি না। এটা মোটামুটি কি আছে যত তুমি এখন বড় হয়েছো তাই আমি বুঝতে পেরেছি যে আমার বাবার সরকনা পাপের পূর্ণ হয়ে গেছে বাবা। তার আপনার ওই কুপথি চড়ে অন্যদের ধ্বংস করতে গিয়ে আজ আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন বাবা। না আমার সৃষ্টি ধ্বংসের উপরেখা আমি নিজেই তৈরি করি তাই আমাকে ধ্বংস কেউ করতে পারবে না আছে বাবা, আছে। যে নির্যাতিত নিপীড়িত জনগণের উপর দিয়ে অত্যাচারের সবর চালিয়ে নিজকে মহান হয়ে দিয়েছিলেন, সেই জনগণের দীর্ঘশ্বাস ও চোখের জল আপনাকে একদিন ওই ধ্বংসের পথে ছেড়ে দেবে। না সকালবেলা এত মদ খেয়েছো যে তুমি আমার তোমার বকে চলেছো আপনি কি জানেন যে আপনার ওই সাহেবের স্টিল প্ল্যান্ট পুড়ে ছাই হয়ে গেছে? না। আপনার ওই জ্যোতি নার্সিং হোম একাংশ ভাগ করে 6জন শ্রমিকের মৃত্যু হয়েছে। না 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 আর ওই বেঙ্গল টাইগার নামে একজন ছদ্মবেশী ডাকাত আমাদের বাড়িতে ঢুকে সোনা আদা না করে না, এমনকি আপনার দামি ফাইলগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ। এবার তো আপনার কাজ খুব সামান্যই, প্রমাণের অভাবে পরিচাষের জমিগুলো ফেরত দেওয়া আর ওই কারখানা পুড়ে যাওয়ার পরে কর্মহারা শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া আর ওই নার্সিং হোমের ধ্বংস করে 6জন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ পাবো কয়েক কোটি টাকা। কামনা করিও দেব না তাহলে দেশের আইন প্রশাসন বলে কিছু নেই। জনগণ এই দেশের আইন প্রশাসন জনগণ কেউ আপনাকে ছাড়বে না। টাকার জোরে আর ক্ষমতার কমে মানুষ চিরকাল পাপের তরি বইতে পারে না, আপনি তার জ্বলন্ত প্রমাণ। এবার জীবন দিয়ে হলো সেই পাপের প্রাশ্চিত্য আপনাকে করতেই হবে বাবা, সেই প্রাশ্চিত্য আপনাকে করতেই হবে। আমি কারো ক্ষতি করিনি নিজের মঙ্গল কারণ করা প্রত্যেক মানুষের থাকবো আমি সেই ধর্ম পালন করছি তার জন্য আমার ছেলে আমার মৃত্যু কামনা করে আমার দুষ্ট ছেলের চেয়ে শূন্য মহাল অনেক ভালো আর কিছুক্ষণ পরে আপনার কোয়াক শূন্য হয়ে যাবে স্যার। তার মানে আমার লোকেরা আপনার ছেলে জয়ন্ত আর জামাইকে শেষ করতে আর কিছুক্ষণের মধ্যে আপনার ইচ্ছা পূর্ণ করে দেবে স্যার। গোলাপ চন্দ্রের জনের বাড়িটা রতনপুর গ্রামে পৌঁছে দিয়ে প্রচার করে দিয়েছি যে আপনি তাকে ধর্ষণ করে ফোন করেছেন। এখনো সবটা বলা হবে নি স্যার। এই সুন্দর আপনার সমস্ত কারখানা আর নার্সিং হোম রয়্যাল বেঙ্গল টাইগার ভেঙে পুড়িয়ে দিয়েছে।
চিবিয়ে খাবে। তাই এত বড় সংকট থেকে বাঁচার একটা উপায় হাতে আছে স্যার। কি উপায় আছে? তুমি যা বলবে আমি তাই করবো। আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বেনামে আমার নামে লিখে দিয়ে কয়েকদিনের জন্য কলকাতায় কাটাকা দিন। আমি এদিকটা সামনে নিয়ে আপনাকে আমি কয়েকদিন পর খবর করাবো। তখন আপনি ফিরে এসে না, তোমার ওই ফাঁদা ফাঁদে কোনো কথা আমি পা দেবো না। ওই অতি বুদ্ধিমান শকুন হয়ে আপনার কুমতির চালে সবাইকে কাজ করছেন স্যার। কিন্তু আপনি ভাবেননি যে অতি বুদ্ধিমান ভেদ করে আপনি নিজে বধ হয়ে যাবেন। জানেন এই দলিলটা সই করে না, আমি সই করবো না। সারা জীবন খাইয়ে দাইয়ে মানুষ করে তোমাকে আমি মেডিকেল পদে বসিয়েছি, সেই তুমি আজ আমার সাথে ওই একটি বেইমানি আপনি মধুসূদন দত্তের সঙ্গে করেছিলেন স্যার। তাতে আসামের বলে তার বংশকে ধ্বংস করে তখনই পাতা খেলায় মেতে উঠেছে। অরুণ, তুমি কায়দা করে জ্যোতিকে আমার মুক্ত কক্ষে আটকে রেখেছি স্যার। যদি না চান যে আপনার মেয়ে কোনো ধর্ষিতা হয়ে ওই গোলাপের মতো অবস্থা হোক, তাহলে ওই দলিলটার সই করবে। জানোয়ার, আজ তোকে আমি তাহলে তোমার বোনের গলার নালিটা টাকা ছাড়ার কোনো নেই। বোনকে বাঁচাতে চাও, পিস্তলটা বসের হাতে দিয়ে দাও। সাব্বাস সেরা সাব্বাস, এবার তো খেলা জমবে। সেরা অসীমকে তুমি ভালো করে দড়ি দিয়ে বেঁধে ফেলো। ওকে বল। স্যার, আপনি তাহলে এই দড়ির দড়িটা করবেন। আর বকুরানি, তুমি আমাদের সকলকে একটু খুশি করতে নাচ গান করে আমরা জমিয়ে দাঁড়াতে দেখি। আমি নাচ গান করতে পারবো না, কিছুতেই না। না ঢোকালে স্টার্ট করবো। বলেছি তুই নাকি না তোকে তোর প্রতি সাইছি। তুই কি চাস সেই তোর প্রতির এখনই বস্ত্র হলো? ওর শাড়িটা তো ওটা ছেড়ে দাও, সবাই। সব শালা। নাচতে হবে। তোর নিজের বোনকে নাচাবে না জানোয়ার। ওই যে নাচলে তোর দাদাকে আমি চাবুকের আঘাতে তবে কেন
অসীম অসীম লক্ষ্মী ভাইকে আমার তুই আমাকে ক্ষমা করো না। আমি নবী শয়তানের কবলে পড়ে তোমার মতো দেবতাকে দাদা ভাই ওতে আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু না। ও বকুল, হেভি হেভি টাইপিং আমার বকুল, তুই জানিস না রে বোন, এই কদিন তোকে না দেখতে আমি কেমন মরার মতো বেঁচে আছি। আর তোমাকে মরার মতো বেঁচে থাকতে হবে না। তোকে বিশ্বাস করবো জানো আর তাদের আমি কাউকে বাঁচতে দেবো না শয়তান। তোর জন্য আমার আদর থেকে পালিয়ে গেছে, তাই তোকে আমি একটা নির্বন্ধের অপরাধ মানুষকে খুন করে যে অপরাধ তুই করেছিস তার আমাকে শাস্তি বলে শয়তান। কাছে তো ভাই, এই তো বলটা যা আসিস যা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর। না ভাস্কর না, শেষ আর নাই আমার এখন আছে আসল একটা চাই আর তোমার হাতে বকুলকে সবই তো পিছে পড়ে রবে, থাকবে না গায়ে তোর ঝলমলে আমি ওই চিতাতে সবসে আরে চিতাতে সবসে শুকিয়ে ফেলো কমলা। ও কিন্তু করছে আমার সন্তানদের জন্য কি জল ফেললি ওই ভগবান হবে কমলা। কিন্তু আমার মানুষ ফাঁকা হিলে নদী মানুষ তোদের বাড়িতে ফেলেছে কেন? সে তো আমাদের মতো স্বার্থপর বেঈমান বিশ্বাসঘাতক নয়। সে তো তার মাকে ভুলিনি কমলা, এই সমাজে মানুষ
বাপের মতো ছেলেরা কখনো তার বাবাকে ভুলতে পারেনি। এইবার কি করতে পারো? সেই তো এক মুখ যাওয়া যন্ত্রণা নিয়ে না, এ তোমার ভুল ধারণা বাবা। বড় জ্বালা যন্ত্রণা আমায় স্পর্শ করবে কেন? আমি যে বিখ্যাত দত্ত পরিবারের বড় ছেলে বাবা, এই সংসারের সর্বময় কর্তা। তাই তো প্রকৃতি হিমালয় পর্বতের মতো নীরব নিথর সর্বংশ হয়ে আমাকে যে দাঁড়িয়ে থাকতেই হবে বাবা। বলো। এতদিন তুই কোথায় ছিলি বাবা? পথে মা, পথে। আর সংসার যখন দুর্বিষহ উঠে তখন পথকেই তো ঘর করে দিতে হয় মা। এ তুই কি বলছিস বাবা? কোন ঘর সংসার আছে সেই ঘরে আমরা আছি, তাহলে কতগুলি ভুলতে কেন বাবা, ওই পথে পথে ঘুরে এই সমাজের এক বিভৎস সুন্দর ঘটনার কথা জানতে পেরেছি বাবা। আর সেই কথাটাই আমি তোমাদের বলতে এসেছি মা। কি সেই কথা বাবা? কি সে বিভৎস ঘটনা? তোমার বড় বৌমার রক্তাক্ত মৃতদেহটা পড়ে আছে ওই রথের উপর। একটু হয়েছে মা, হয়েছে। আর এখানেই শেষ নয় মা, আরো কি শুনলাম জানো মা? কি শুনেছিস তুই? আমার ভাইয়ের শ্বশুর, আমার এক ভাইয়ের অন্নদাতা, এই সমাজের মধ্যমণি মানুষ সুন্দর সাহা, তাকে ধর্ষণ করে ওরে বাবা, তুই চুপ কর বাবা, তুই বড় বৌমাকে আদর্শ দিলে আর মেজো বৌমার সঙ্গে করে নিয়ে গেছিল, তাহলে তার এই পরিণতি কেন? আরে বাকি মানুষগুলো কেন কোথায়? জানি না বাবা, আমি কিছুই জানি না। আর জেনেই বা কি করবো? তার জীবনে তা তো করবেই বাবা। তার জন্য অন্যকে তাই করে আমি আমার নিজের বিবেকের কাছে ছোট হবো কেন মা? জীবন ভোর আমি তাকে কিছু দিতে পারিনি, তার অন্যের কথায় খুলে অপরাধ করে চলে গেছে। তাই শেষ বেলায় তার মুখে অন্তত একটু আগুন দিয়ে আসে বাবা, একটু আগুন দিয়ে আসে, একটু ওর সঙ্গে আমিও যাই তো বলা, ওই হতভাগাটার মাথার ঠিক নেই কি করতে কি করে ফেলে। হে ঈশ্বর, তোমার সৃষ্টি থেকে ভালো মানুষ বা অপরাধ, তাই কি যত দুঃখ কষ্ট জ্বালার যন্ত্রণা সব তুমি তাকেই দিয়েছ। কি হলো? এই সংসারে শেষ আসার প্রদীপ মানবের জীবনে কি দুর্বিষহ যন্ত্রণা এসেছিল ঠাকুর। আমার ঠাকুর, দুঃখ যখন দিয়েছ তখন সহ্য করার শক্তিটুকু দিও ঠাকুর। আমার মানবকে তুমি
ধ্বংস করে দিয়েছে তার প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে কোনো মতেই যাব না। সর্বনাশ করে দেখো না না জানার আমার ছেলেরা অপরাধ করেনি, তুই বরঞ্চ তাদের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে তাদের সর্বনাশ করেছিস। আমি বরং সর্বনাশ করবো এবার। আমার এখানে সমস্ত কারবার ধ্বংস হয়ে গেছে, তাই তো আমি চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। এই শেষ খবরটা তোমার বুকে মেরে আমি তুলব আমার প্রতিহিংসা। আমি এখান থেকে রশিদ খানের মতো দাউদ ইব্রাহিম খানের মতো পালিয়ে যাবো। হাতটা ছেড়ে দাও বাবা, নইলে মেয়ে হয়ে বাবার সম্মানটুকু আমি রাখতে পারবো না। আর তুই আমার মুখ বলিস না, ওয়া আমার শাশুড়ি তো তাই একটু আর কি করছিলাম আর কি। আপনি বৌদির বাবা, নইলে আপনার মুখে লাথি মানে বুঝিয়ে দিতাম ইয়ার কি কাকে বলে। ছি 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 ছি। আপনাকে মানুষ সব জায়গায় ঘৃণা করছে। আপনার বিন্দু মাত্র লজ্জা থাকে আপনি গলায় ধরে দিন। আমি গলায় ধরে দেবো, আমার বাপের প্রাশ্চিত্য করছে। আমরা তোমার অপরাধী সন্তান মা, তুমি আমাদের ক্ষমা করো। ক্ষমা এখানে নয়, আমার কাছে নয়। ক্ষমা যদি চাইতে হয় সেই বটবৃক্ষের কাছে ক্ষমা চাইবি। সে কত আঘাত সহ্য করেও এই সংসারটাকে সারা জীবনের মতো সুশীতল ছায়া দান করে এসেছে। মা, আমি তোমাদের কাউকে দেবো না। এই পিস্তলের গুলিটা এখান থেকে ব্যবহার পথ করতে, এই পিস্তলের গুলিটা আমি সবাইকে মারবো। এত তুমি পারাবার পাবে না মিস্টার সাহা। তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার অগ্নিকর্তা। আরো বল বুঝলে তাই তোমাকে খুন করা হলো, তোমার মুখে আমি দেবো। কিন্তু পিতৃ হচ্ছে যে মহাপাপ, আর সন্তান হত্যা বলে মহাপুণ্যের কাজ। মানুষের সর্বনাশ করে, মানুষকে খুন করে, মেয়ে সর্বনাশ করে তুমি বাবাটাকে যোগ্যতা হারিয়েছো মিস্টার সাহা। তাই তোমার মতো নর পিশাচকে আমি গুলি করে মারবো। আমাকে মারতে পারবি না। হলে নিজের সন্তানকে খুন করে সৃষ্টি করে এমন এক ইতিহাস যা পৃথিবীতে অমর হয়ে থাকে। আগামী দিনের মানুষ যেন সকাল সন্ধ্যায় আরতি করে আপনার নামে ফিরায় কুত্তা দেয়। আপনি মাতৃসভা বৌদিকে অসম্মানে অসম্মানিত করেছেন, এক মেয়েকে ধর্ষণ করেছেন, আর এক মেয়ের গোড়ায় ধরেছেন পিস্তল। বলুন আর কত পাপ করে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পাপী হতে চান? একদিন চোখে আমি মানুষ ভেবে পথ থেকে তুলে এনে বড় করেছিলাম। আজ আমি বুঝতে পারছি আমার সেই দিনের আজ কতখানি সর্বনাশ করেছি। চরম সর্বনাশ এবার করবো দাদা। সংসারে বিক্ষণে গেলে উপরে সর্বনাশ করবো। এই সৌভাগ্য করে তুমি জন্মগ্রহণ করেছি দাদা পুতুল। তুমি জন্মেছো রাস্তায় করে নেই কুত্তার মতো মধ্যে। পিস্তলটা আমাকে দাও। কে তুই জানো? তোমার মতো শয়তানকে ধ্বংস করে পৃথিবীকে কলঙ্কিত করে যাওয়ার আবির্ভাব আমি সেই
তুই কি করছিস রে তুই? আমাকে পথের ভিখারি সাজিয়েছিস? হ্যাঁ রে জানোয়ার, আমি সেই নাটকের ভগবান শ্রীকৃষ্ণ। একদিন তার মুখে বাণিজ্য করতে পূরণ করতে অলঙ্কের হাতে ধরে নিয়েছে অস্ত্র, সুতোর মতো মাপিকে ধ্বংস করার জন্য, নিধন করার জন্য, আমাকে নিধন করার জন্য, নিধন করার জন্য। আমাকে নিধন করার আগে আমাকে নিধন করার আগে আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। তুই চলে যা। জানতে দিল রে সন্তান, করতে দিল তুমি এবার তোমার নাটক লেখা বন্ধ করে এদের নিয়ে তুমি বাড়ি চলে যাও। আমি আমার বাবা স্ত্রী পুত্রের পিছনে প্রতিশোধ নিয়েছি। এবার ব্যাগটা নিয়ে আমি চললাম আমার পরিজনদের সঙ্গে। বিদায় বন্ধু, আধুনিক প্রযুক্তি বিজ্ঞান মানুষের লোভের সীমা বাড়িয়ে দিয়েছে। আজকে এই লোভকে উদ্ধার করে সমাজের মানুষেরা মানুষকে সুখী করে এই যুগে কর্মের শুরু করেছে এক জীবন ধোয়া। তাই তো আমি চিৎকার করে বলছি, লোভের তারায় বন্দী হয়ে সত্য ধর্ম চলছে। আপনার থেকে কলিকে এসে মানুষের আশীর্বাদ যদি থাকে সঙ্গে আসছে বছর আবার হবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটা বিশেষ অনুরোধ, দয়া করে আপনারা একটু দাঁড়িয়ে থাকুন। আমাদের রান্না ব্যানার্জি